নমস্কার, স্যাস ক্রিয়েটিভসের পক্ষ থেকে আমি শাশ্বতী, আমার সাথে সোম। আমরা চলে এসেছি এক অভিনব আমন্ত্রণে আমন্ত্রিত হয়ে। তাকে আমরা চিনি না, জানি না, আজ প্রথম পরিচয়। এবং পরিচয় হয়ে জানতে পারলাম তিনি একজন সাহিত্যিক। তার অনেক বই তিনি লিখেছেন। তার লেখনীতে যে ধার, সেটা তার সাথে কথা বলে বুঝতে পারলাম। আসুন সবটাই আপনাদের সাথে শেয়ার করব। পরিচয় করে দিই, আমাদের শ্রোতা বন্ধু দাদা প্রশান্ত বর্মন রয়। তো আপনাকে যেটা প্রথমেই প্রশ্ন আসে যে আমাদের কেন আমন্ত্রণের কারণটা কি সেটা? হ্যাঁ, আসলে আমি সংস্কৃতি জগতের সঙ্গে অনেক দিনই জড়িত আছি, হয়তো সরাসরি এটা সাহিত্যেও বিষয়ক ব্যাপারটা। আর শ্রুতি নাটকের প্রতি আমার দুর্বলতা অনেক দিনের। কিছু করেছি আমন্ত্রণে। তা আমার সঙ্গে যোগাযোগ হয়েছে এই ইদানিং যোগাযোগ হয়েছে একটা, তারা প্রতিযোগিতা করেছিলেন, শ্রুতি কম্পিটিশন করেছিলেন একটু অডিও ফর্মে, খুব অডিও ভিডিও খুব সুন্দর লেগেছিল এবং অনেকেই পার্টিসিপেট করেছিলেন ওই অনুষ্ঠানে। তা আমি দেখেছিলাম, খুবই ভালো লেগেছিল এবং অনেক নতুন নতুন শিল্পীকে তারা সুযোগ দিয়েছেন, তুলে নিয়ে এসছেন। এবং ওগুলো যদি আপনারা কখনো ফলো করেন, ওগুলো আপনারা ইউটিউবেও পাবেন, এই চ্যানেলেও পাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। তা সেই সূত্র ধরেই তা আমাদের একটা সংস্থা আছে, মৌনব্রত নয়, সেটা তার সঙ্গেও আমিও জড়িত আছি এক সময়। তা তার পক্ষে থেকে একটা নাটক আমরা দিয়েছিলাম। আর ইদানিং আমি একটা শ্রুতি নিয়ে অবসর সময়ে ভাবছি যে শ্রুতি জংশন এরকম একটা নামকরণ করেছি। এখনো অনেকের সঙ্গে যোগাযোগ হয়েছে, যার মধ্যে ওনারাও আছেন। ওনাদের একটু পরিচয় করিয়ে দিই। উনি হচ্ছেন মাননীয় সোম শঙ্কর ঘোষ, আর আমার পাশে বসে আছেন মাননীয়া শাশ্বতী বসু। ওনারা আমার সঙ্গে পরিচয় হওয়ার পর একটা মেলবন্ধন ঘটেছে যে কি করা যায় না করা যায়, ভবিষ্যতে আগামী দিনে কি করব না করব। তা আমি শ্রুতি জংশনের পক্ষ থেকে ওনাদের আহ্বান করেছি এবং ওনাদের এই ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞতা, যেটা আগেও বলেছি যে ওনাদের অনেক অনেক এপিসোড রয়েছে। আপনারা শ্রোতা বন্ধুরা ওগুলো ফলো করবেন, আশা করি ভালো লাগবে। তা শ্রুতি জংশনের পক্ষ থেকে আমরা দুটো মেলবন্ধন ঘটাতে চাইছি আর কি। তা আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় এর আগে আমরা বিদেশে অনুষ্ঠান করেছি শ্রুতি নাটকের উপরে। ওখানে তো আপনার মঞ্চ নাটকও হয়ে গেছে, মঞ্চ নাটক হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়, রবীন্দ্র উৎসব, তারপরে পয়লা বৈশাখ, তারপরে পুজোর সময় একটা অনুষ্ঠান হয়, তারপরে আপনার এবার 25শে ডিসেম্বর উপলক্ষে একটা বড় অনুষ্ঠান হতে চলেছে। প্রত্যেকবারই এই বিষয়, এই বিভিন্ন সাবজেক্টের উপরে হয়, এবারে হচ্ছে। তা ওনাদেরও আমি আহ্বান করেছি, আমরা মিলেমিশে ঠিক করেছি যদি ওখানে এই বছরও যদি কোনো অনুষ্ঠান করা যায়, কথাবার্তা চলছে। তা আমরা কিছু স্ক্রিপ্ট নিয়ে আলোচনাও করেছি, এখন এই পর্যন্ত রয়েছে। এখন আর ওনাদের নাটক শ্রুতি, ওনারা মঞ্চ নাটকও করেন এবং খুব একটা ভালো স্তরে ওনাদের অবস্থান। এবং যতটুকু কথা বলে দেখেছি এবং ওনাদের কিছু অডিও ফরম্যাটে যে সমস্ত এপিসোডগুলো আছে সেগুলো আমি শুনেছি, সত্যি আমি খুব অভিভূত যে এত সুন্দর অনুষ্ঠানগুলি ওনারা শ্রোতাদের হাজির করেছেন। একটুখানি আপনার অনুমতি নিয়ে আমি একটা কথা বলতে চাই, না বলে পারছি না, যে এটা আমাদের পরম পাওনা, পরম প্রাপ্তি যেটাকে বলে, এটাকে বলে বোঝানো যায় না যে একজন শ্রোতা বন্ধু আমাদের নাটক কতটা শুনলে তার নাটকটা তাদের বা তার মন ছুঁয়ে যায় বলেই একটা আমন্ত্রণ আমরা পেয়েছি।
এতে আমরা গর্বিত, সম্মানিত। ধন্যবাদ ধন্যবাদ। দাদা আপনি কিছু বলুন, আপনার যদি এই প্রসঙ্গে আজকের বিশেষ দিনটির জন্য। হ্যাঁ, এমনি তো আমি প্রথমবার আপনার সাথে দেখা হলো এবং আপনার যে সাহিত্য চর্চা, যেটা আমার যা ধারণা অন্তত খুব কম করে হলো 50 বছর তো হবেই, কাছাকাছি 50 বছর না হলেও 85 থেকে, আমার 85 সালে প্রথম গল্প বেরোয় আনন্দবাজার রবিবারে, 40 প্লাস হয়ে গেল। তার আগে আপনি কিছু মঞ্চ অভিনয় করেছেন বেশ বিশিষ্ট শিল্পীদের সাথে। আমি প্রত্যেকের এখন নাম বলছি না, কিন্তু খুবই বিশিষ্ট শিল্পী যারা নাট্য জগতের এবং পরবর্তীকালে সিনেমা জগতেও একটা তাদের একটা নিজস্ব জায়গা তৈরি করেছে। তো সেইখানে আমাদের শুরুটাও কিছুটা অন্যরকম, যে আমরা শুরুতে মঞ্চ নাটক দিয়ে শুরু করেছিলাম। পরে কি হলো, কোভিড, সবাই জানেন যে কোভিড যখন আসলো, সবাই বিভিন্ন শিল্পী বলুন, মানুষ বলুন, তারা বেশ একটা নতুন কিছু করার, মানে এতটা টাইম বাড়ির মধ্যে, মানে সে একটা বিভীষিকার মতো শুরুর দিকে হয়েছিল, কিন্তু তারপরে সেই টাইমটাকে অনেকেই যেরকম ইউটিলাইজ করেছে। তো শাশ্বতী আমাকে সেই সময় বলেছিল যে তাহলে আমরা একটা ইউটিউব চ্যানেল করে আমরা শ্রুতি নাটকটাকে, যেহেতু এখন মঞ্চ ইয়ে হবে না, মানে মঞ্চে কোনো প্রোগ্রাম হবে না, তো লেট আস স্টার্ট মানে ইউটিউব চ্যানেলে আমরা শ্রুতি নাটক। ইউটিউব চ্যানেলটা আমরা 1.5 বছর আগে থেকে শুরু করেছি। তার আগে আমরা মঞ্চ করতাম। হ্যাঁ, তার আগে তো মঞ্চ করতাম, কিন্তু মেইনলি কোভিড এর সেই ইনফ্লুয়েন্সেই এটা, কোভিড পিরিয়ডে, হ্যাঁ, মানে আমাদের প্র্যাকটিস শুরু হলো, তারপরে ওখান থেকে, হ্যাঁ, শ্রুতির জন্মটা কিছুটা ওখান থেকেই, শ্রুতি নাটকটা শুরু হয় ওখান থেকে। হ্যাঁ, তো এবার তারপরে কি হলো, ইউটিউবে আমরা বিভিন্ন গল্পের অ্যাডাপ্টেশন করতাম, প্রাচ্য সাহিত্য থেকেও, বাংলা সাহিত্য থেকেও বিভিন্ন গল্পের অ্যাডাপ্টেশন করে সেটা অডিও ড্রামা বা শ্রুতি নাটক হিসেবে প্রস্তুত করেছি। তারপরে আমরা নিজেরা কিছু লেখালেখিও করি, সেইভাবেও বেশ কিছু নিজেদের লেখাও আমরা শ্রুতি নাটক হিসেবে উপস্থিত করেছি আমাদের চ্যানেলে। এবং আরও কিছুটা আস্তে আস্তে ডাইভার্সিফাই করতে করতে আমরা কিছু পডকাস্টও করেছি, বিশিষ্ট শুধুমাত্র অভিনয়ের জগতে না, খেলাধুলার জগতেও, গান বাজনার জগৎ থেকেও বেশ কিছু পডকাস্ট করেছি। সেগুলো বিশেষ করে রিসেন্টলি চন্দন সেন, সত্যম মজুমদার, ওনারা অভিনয় জগৎ থেকে জানেনই আপনি, তো সেইটার দিকে কিছুটা আমরা চেঞ্জ ওভার করেছি। তারপরে কিছু ছোট ছোট, একেবারেই ছোট ছোট হিউমারাস কিছু ইন্টারঅ্যাকশন, যে দুজনের মধ্যে একটা ইন্টারঅ্যাকশন, হিউমারাস ইন্টারঅ্যাকশন দিয়ে সেগুলো প্রস্তুত করেছি। তবে আমাদের মূল লক্ষ্য হচ্ছে শ্রুতি নাটক, এবং কোয়ালিটি নিজেদের লেখা হোক, অ্যাডাপ্টেশন থেকে হোক, যে জন্যে এখানেই আমাদের সাথে, আপনার সাথে কথা বলে আমাদের খুবই যেটা ভালো লাগলো, এবং খুব যে জায়গায় আমরা কোঅর্ডিনেট করতে পারি নিজেদের সাথে, সেটা হচ্ছে আপনার লেখাও আমরা প্রস্তুত করব, আপনিও তার মধ্যে ইনভলভ থাকবেন। এইভাবেই জিনিসটাকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। ঠিক, এবং আমাদের শুরুটা এইভাবে। ঠিক, সেটাই বলছিলাম, আমার খুব শুনে ভালো লাগলো এবং আমিও খুব উৎসাহিত হয়েছি ওনাদের সঙ্গে যোগাযোগ করা। ইন্টারাক্ট করলাম যে সাহিত্যের সাথে আমাদের একটা দুজনেরই একটা সহবাস, হ্যাঁ, সাহিত্যের সাথে সহবাস তো হবেই, প্লাস আমাদের দুজনের খুব একটা প্যাশনও আছে অভিনয়ের প্রতি। আমি সাহিত্যের সাথে অভিনয়টা চালিয়ে যেতে চাই, এবং আপনি জানেন যে মঞ্চ নাটক, ফুল ফ্লেজেড মঞ্চ নাটকে যেরকম পরিশ্রম বা যেরকম এখন খুব ব্যয় সাপেক্ষ হয়ে গেছে, সেক্ষেত্রে শ্রুতি নাটকে অনেকটা ব্যাপারটা মানে ব্যয় সাপেক্ষ না, অথচ শুধুমাত্র আপনার নিজস্ব গলা দিয়ে অভিনয় করা, যেখানে আমরা নিজেদের বডি ল্যাঙ্গুয়েজও ইউজ করতে পারবো না। তো এটাও একটা খুব চ্যালেঞ্জিং অভিনয়ের একটা
পার্ট যেটা খুব চ্যালেঞ্জিং, তো সেই অভিনয়টাও এটা আমাদের খুব মানে প্যাশনেটলি আমরা করতে চাই। আর যত আপনাদের মতো যত লোকের সাথে আরো মিশবো বা জানবো, তত আমাদের উত্তরোত্তর তার অভিনয়ের বিস্তারটা ঘটবে। বিস্তারও হবে, আর অভিনয়ের চর্চাটা সেই হবে। চর্চাটা এবং অভিনয়ের লেভেলটাকে উপরে নিয়ে যেতে চাই আর কি। ঠিক ঠিক। তা এই যে ভাবনাটা, এই ভাবনার জন্য আমি একটা সঠিক জায়গা পেয়েছি। আমি একটা বেশ কিছুদিন ধরে একটা অনুসন্ধানে ছিলাম, কিন্তু সুইটেবল যারা পার্টিসিপেট করতে পারবে, সময় দিতে পারবে। অ্যাকচুয়ালি আমার মূল প্যাশনটা হচ্ছে সামান্য সাহিত্য চর্চা করে আসছি। আমার শুরুটা 85 সালে বিভিন্ন পত্রপত্রিকায় লিখে আসছি আজও, কমার্শিয়াল কাগজে। কিন্তু তার পাশাপাশি শ্রুতি নাটক মেইনলি, একসময় তো আমি মঞ্চ নাটক করেছি। তখন তো প্রফেশনাল থিয়েটারগুলো খুব সরব ছিল বিভিন্ন সময়, যেমন সার্কারিনা, স্টার, মিনার্ভা, বিশ্বরূপা, এগুলো ছিল। তখন করেছি ছোটোখাটো রোল, তখন খুবই অল্প কাঁচা বয়স ছিল। আপনার সৌম্য ভট্টাচার্য, সুলতা চৌধুরী, আরও অনেকে আছে, দেবরাজ রায়, নন্দিনী মালিয়া, বসন্ত চৌধুরী প্রমুখ। এবং করতে করতে কিন্তু প্রফেশনাল থিয়েটারটা একসময় শেষ হয়ে গেল। এটা খুব দুঃখজনক ঘটনাটা। তারপর তো একটা নাট্য জোয়ার এসছিল, এটা অনেক আগে থেকে এসছিল নাট্য জোয়ার, বিশেষ করে তখন আমরা খুবই ছোট, 70-এর দশকে গোড়াতে। তা সেই ঢেউটা অনেকটা চলে গেছে। এখন একটা বিভিন্ন রকম গ্রুপ তারা মিলে মঞ্চ নাটক মঞ্চস্থ করছেন, এবং ভালো ভালো শিল্পী এই সময়ের চলচ্চিত্রের এবং মঞ্চ নাটকের বিশেষ পরিচিত মুখ তারা অভিনয় করছেন। আমরা কখনো কখনো দেখি, খুব একটা সময় পাওয়া যায় না, তবুও চেষ্টা করেছি। আর যে কথা বারবার বলেছি, যে আমি নিজে থেকে উদ্যোগ নিয়ে ওনাদের আহ্বান করেছি, অতিথি হিসাবে ওনারা আজকে এসেছেন। এই গ্রুপটা, তাদের মধ্যে একটা সীমিত ব্যাপার রয়েছে, খুব সিলেক্টেড যারা নাট্যচর্চা করে তাদের সঙ্গে ওনারা ইনভলভ রয়েছেন। এবং আমি আবার বলছি, আপনারা ইউটিউব দেখবেন, ওনাদের অনেক ভালো ভালো শ্রুতি রয়েছে, এবং নানা স্বাদের কমেডি আছে, রহস্য আছে, গোয়েন্দা আছে, ভ্যারাইটিস। আমি নিজে দেখি, আমার শ্রুতি নাটক শুনতে খুব, মানে অডিও ফর্মের যে এই অডিও স্টোরিগুলো হয় বিভিন্ন অনেক বড় প্ল্যাটফর্মেরও যারা আছে, এগুলো শুনতে খুব ভালো লাগে। এতে কি নিজের একটা চর্চাটা হয়। আমি যেটা করছি তার মধ্যে যদি, যেমন আমি লিখবো, আমি যদি না পড়ি তাহলে আমি লিখবো কি, তাই না? চর্চাটা একটা খুব যারা ইম্পর্টেন্ট বিষয়, তার একটা গ্রামার আছে। আমি লিখবো, লেখার একটা গ্রামার আছে, যেমন উপস্থাপনা, সংলাপ, প্লট, তারপরে মেজাজটাকে ধরে রাখতে হবে। তারপরে প্রতিটা মানে যেমন লেখার ক্ষেত্রে ধাপগুলো আছে, অভিনয়ের ক্ষেত্রে ওই ধাপগুলো আছে। পর্বে একটা চমক থাকবে, অভিনয়ের যেরকম একটা রিদম থাকবে। হ্যাঁ, এটা সত্যি কথা বলতে, মানে আপনাকে একটু আগে আমি বলবোই ভাবছিলাম যে সেদিক দিয়ে আমাদের দুজনের মধ্যে অভিনয়ের যে এক্সপোজারটা শাশ্বতীর অনেক বেশি, কারণ ও বেশ কিছু মেগা সিরিয়ালে কাজ করেছে, ফিল্মে কাজ করেছে, তারপরে শর্ট ফিল্ম, আগে যেটা হতো শর্ট ফিল্মস, তো এই ধরনের প্রজেক্টে কাজ করেছে। তো তাতে কি হচ্ছে, সেখান থেকে হ্যাঁ গানের সাথে তো কিছুটা জড়িত আছে, কিন্তু ওটা এখন একটু ব্যাক বার্নারে চলে গেছে, ওটার চর্চা একটু কম, মানে অভিনয়টাই বেশি পছন্দের জায়গা। সবটাই ওই আসে না, ফিনান্সিয়াল ব্যাপারটাই চলে আসে, তার সাথে আরো অনেক কিছু আছে। আজকে যখন আমি গান শিখেছি, গান নিয়ে চর্চা করেছি, প্রোগ্রাম করেছি, এবার তারপরে এলো নাটক। এবার নাটকের খিদেটা এমন যে আমি অনেক জায়গায় চাকরি করেছি, মানে অনেক বছর চাকরি করেছি, কিন্তু চাকরিতে আমি ফোকাস দিতে পারিনি। আমার কোথাও যেন ওই নাটকের দিকে মন, কোথাও যেন ফিল্ম করব, অভিনয় করব, সেই জায়গাটায় আমাকে পুড়ে পুড়ে খেয়েছে। এবং যদি অভিনয় নাও করি, তাহলে সেই স্টুডিওতেও যদি আমি যাই না, আমার মনটা শান্ত হয়ে যায়। মানে এটা একটা আমার নিজস্ব একটা প্যাশন। মানে আমি যে খুব ভালো অভিনেতা বা ভালো কাজ করি, ভালো ইয়ে করছি, সেরকম না।
আমি আমার মনকে আনন্দ দিতে আমি যেটুকুনি করার ঠিক সেটুকুনি করি। ঠিক কথা। এবার একটা সময় ছিল যে আমরা যেভাবে ফিল্মে কাস্টেড হয়েছি বা সিরিয়ালে কাস্টেড হয়েছি, সেই ফর্মটাই এখন নেই। আগে ডিরেক্টররা আমাদের ডাকতেন, প্রোডাকশন হাউস থেকে আমাদের ডাকা হতো, আমার ডিরেক্টরের চোখই বলে দিত, আমাদের আর অন্য ফটোগ্রাফ বা কিছু দিতে হতো না। ওনারা চোখ দেখেই বলতে পারতেন যে কার জন্য কোনটা appropriate হবে, বা এনাকে আদৌ অভিনয়ের সেই ক্ষমতাটা আছে কি। এখন অনেক হয়েছে, অ্যাডভান্স ইয়েতে পোর্টফোলিও করছে, সেখানে বিশাল খরচা। এমনি আপনি ফটো ক্যামেরা শুট করেই আপনি জমা দিলে সেটা হবে না, সেই জমা দেওয়ার ব্যাপারটাও একটু অন্য ধরনের হয়ে গেছে। এবার কিভাবে কাজ পাওয়া যায় সেই প্রসেসটাও অন্যরকম হয়ে গেছে। শুধু অভিনয় চর্চা তো আমি করতেই পারি, আমি আমার মতন যেভাবে পারবো সেভাবে করবো। নিশ্চয়ই নিশ্চয়ই। আজকে আমি যখন মঞ্চ করেছি, মঞ্চে আমি আমার মতন করে আনন্দে করে গেছি। তারপরে ধরুন যারা ছোটরা রয়েছে, যারা তারা যখন মোবাইল করে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, কিছু এ করে, তখন আমি পার্সোনালি তাদের নাম, হ্যাঁ এখনো কেন ফোন নিয়ে, কেন এই ইউটিউব, কেন ইনস্টা, কেন এগুলো যেগুলো সোশ্যাল মিডিয়াতে রয়েছে, কেন কিন্তু পরবর্তীকালে দেখেছি না, এর মধ্যেও তো আমরা কাজ করতে পারি। সঠিক। আজকে আমরা যখন মঞ্চে শ্রুতি নাটক বা নাটক করছি, তাহলে কটা করব, আমরা তো সেগুলো ভুলে যাব। তো সেগুলো রাখবো কোথায়? আমি মোবাইলে স্টোর করে রাখতে পারছি না, ল্যাপটপে স্টোর করে বেশি রাখতে পারছি না, তার জন্য আবার একটা পেন ড্রাইভ লাগছে, আরও অনেক কিছু লাগছে। তাহলে এইগুলোর থেকে একটা ধ্যান ধারণা এসেছে, যদি আমি ইউটিউবটা করি তাহলে তো আমার ওখানে স্টোরটা থেকে যাচ্ছে, আমি কি অভিনয় করেছি আর এখন কি করছি সেগুলো তো আমি দেখতে পাচ্ছি, তাই না? এই একটা চর্চার জন্য আমাদের ইউটিউব স্টার্ট করা। মানে ওভারঅল কি যে কোনো মাধ্যম যদি ঠিকভাবে নেওয়া হয় তাহলে ঠিক, একদম। আবার খারাপ ভাবে নেওয়া হলে তাহলে তবে বাজে জিনিসে পরিণত হয়। এর মধ্যেও একটা কথা আছে যে আজকে ইউটিউব যারা, মানে সবাই ক্রিয়েটার, যে রান্না করছে সেও ক্রিয়েটার, সেও রান্নাটাকে দেখাচ্ছে, আবার যে ট্যুরটাকে ট্যুরিজম নিয়ে কাজ করছে, ট্রাভেল ব্লগার আছে, তারাও একটা তাদের মতন করে একটা নাটক প্রেজেন্ট করছে, সেখানেও কিন্তু নাটক আছে। যে রান্না করছে তার মধ্যেও নাটক আছে, মানে এক ধরনের অভিনয় বলতে। হ্যাঁ, আপনি যেরকম প্রেজেন্ট করবেন, আপনি যেরকম প্রেজেন্ট করবেন, একটা ট্রাভেল ব্লগার যদি প্রেজেন্টেশন ঠিক না থাকে, তার ট্রাভেল, কত ট্রাভেল ব্লগার আছে, আমরা কজনেরটা দেখি, কত রান্নার লোক রান্না করছে, আমরা কত দেখি। আমাদের কোনো প্রোগ্রামে রান্নার লোক নেওয়া হয়, আমরা কি তাদের রান্নাটা দেখতে যাই কোনো সময় কিচেনে? আমরা অনেক বড় হোটেলে যাই, আমরা খাওয়ার সময় একদম ডিশটা কিরকম হয়েছে, টেবিলটা কিরকম সাজিয়ে দিয়েছে সেটা দেখি, আমরা কি রান্নাঘরে যাই দেখতে? সেটাও একটা প্রেজেন্টেশন। যারা ইউটিউবে বলুন বা সোশ্যাল মিডিয়াতে বলুন, যারা ক্রিয়েটারের কাজ করে, সব কিছুই। তা আমাদের নাটকটাও সেভাবে আমি ভেবেছি যে এই নাটকটা যদি আমরা চর্চা করি। এবার যখন এটা ভেবেছি, তখন কিন্তু আমার মনে টাকা পয়সার কোনো স্থান ছিল না। আমরা তখন ভেবেছি যে না, এটা চর্চা, এটা আমাদের একটা প্র্যাকটিস। ঠিক। হ্যাঁ, কিন্তু এটা দেখছি অডিয়েন্স ওরিয়েন্টেড, এটা একটা প্ল্যাটফর্ম, সেটা অডিয়েন্স যদি আপনার নাটক না শোনে, না দেখে, তাহলে আপনি ওই জায়গাতে বাড়তে পারবেন না, আপনি পয়সা দিয়েও কিছু করতে পারবেন না, এখানে পয়সার কোনো হাত নেই। তাহলে আমার নাটক যদি 5টা লোক দেখে, আজকে গল্প বাচ্চারা শোনে না, গল্পটা বাচ্চাদের কাছে নিয়ে যেতে হবে, এবং সেটা বড়দের মাধ্যমে। বড়রা যদি, ধরুন আমরা একটা গল্প করছি, সেটা যদি বড়রা এগিয়ে দেয় ছোটদের কাছে, যে না এই গল্পটা শোনো, ভালো হবে, একটা গার্জিয়ানের একটা নিশ্চয়ই ভূমিকা থাকে, তাহলে ওই ছেলেমেয়েরা সব সময় ওই মানে যেটার পেছনে কোনো কারণ নেই, সেই কারণের পেছনে দৌড়চ্ছে। ওই মোবাইল ঘাটবো আর মানে পড়ার মধ্যে থাকা নিশ্চয়ই ভালো, পড়তে তো হবে, কিন্তু তার পাশাপাশি আগে পরে এই সংস্কৃতি চর্চাটা করা উচিত, এবং সেখানে একটা গার্জেনদের একটা নিশ্চয়ই ভূমিকা থাকা উচিত। তাহলে তো সে এক পেশে হয়ে যাবে, তার জীবনটা, তার ভাবনা চিন্তাগুলো সব
একমুখিতায় পড়ে যাবে, একদম সেটা তো ঠিক না। হ্যাঁ, যে কোনো মানে যতটুকু সেটা সময় পাও। শুধু শুধু সাহিত্য বলে না, হ্যাঁ। যে কোনো ফর্ম হুম, অফ আর্ট, যে কোনো শিল্প, সেটা খেলাধুলো হতে পারে, গান বাজনা হতে পারে, নাচ হতে পারে, নিশ্চয়ই। সাহিত্য হতে পারে, কিছু নিশ্চয়ই। কিছু একটা পড়াশুনোর সাথে ঠিক ঠিক। সেটা নিয়ে চললে অবশ্যই মানসিক ডেভেলপমেন্টটা নিশ্চয়ই। অনেক ভালো হয়। আমি বলবো যারা ছোট কচি কাছে, 24 ঘন্টা তো অনেকটা সময়, সময়টাকে যদি একটু একটু টুকরো টুকরো করে ভাগ করে নিই, তাহলে কিন্তু একটা মানুষ ছোট থেকেই তার গ্রোথটা কিন্তু সেইভাবে হয়। সে কিন্তু পরবর্তী নিশ্চয়ই। সময় ওই শুধুই একটা ব্যারিস্টার হবো, ইঞ্জিনিয়ার হবো, ডাক্তার হবো, তার বাইরে আর কিছু নেই, তার বাইরে আর কিছু নেই। কেন এটা হবে? হ্যাঁ, সেটা কিছুটা কিন্তু আপনি যেটা বললেন যে ডাক্তার ইঞ্জিনিয়ার, আমরা একটা লেভেল দেখতে গেলে হ্যাঁ। ডাক্তার ইঞ্জিনিয়ারটাকে হুম। মানে Priority দেই আমরা। কম্পেয়ার করি হ্যাঁ, যে ওটাই। তারাই ডাক্তার শ্রেষ্ঠ, engineer। তারাই শ্রেষ্ঠ, সেটা কিন্তু ঠিক। তারাও এন্ড অফ দ্য ডে নিশ্চয়ই। গান শোনেন, নাটক নিশ্চয়ই। দেখতে যান, থিয়েটার নিশ্চয়ই। দেখতে যান, এগুলো করেন। অনেক গল্প আছে, হ্যাঁ অনেক বড় মাপের ডাক্তার, অনেক বড় মাপের ধরুন ব্যারিস্টার, তাদের যেমন অনেকে বেহালা বাজাতেন, নাম ধরে না বললেও হবে, অনেকে জানে, কেউ না, হয়তো একদমই, অবসর সময়ে বাঁশি বাজাতেন। ইভেন ডাক্তার অভিনেতা হ্যাঁ, আছে, হ্যাঁ, এরকমও আছে, আছে তো। প্রচুর আছে, ডাক্তার প্রচুর আছে। রীতিমতো ডাক্তার, ইঞ্জিনিয়াররা অভিনয় করছেন, উনি প্রচুর আছে। লিখছেন, এরকম ইঞ্জিনিয়ার, সাহিত্য জগতে- ইঞ্জিনিয়ারিং ছেলে খেলা করছে, মানে সাহিত্য খেলছে। জগতে এমন এমন মানুষ আছেন, সে নিহারঞ্জন গুপ্ত ছিলেন, আরো অনেকে ছিলেন, তাদের মূল পেশা ছিল ডাক্তার, কিন্তু তারা কিন্তু পাশাপাশি আবার সাহিত্য চর্চাও করেছেন। মানে তারা কতটা সময়, ডিটেকটিভ পুরো আমি পুরো সিরিজ আমার পড়া ছিল। বুদ্ধদেবকেও ভাবুন, ওরকম একটা বড় একটা চার্টার্ড ফার্ম, সেটা উনি সামলেছেন, তারপরে ওই পর্যায়ে উনি সাহিত্য চর্চা করে গেছেন। কি করে উনি সময় পেলেন? একদম। আমরা কেন ইচ্ছে, পারছি না? এটা ইচ্ছে, ইচ্ছে, প্যাশন, ইচ্ছে। যেটা শুরু থেকেই হয়। তারা পেরেছেন, তার জন্যই তারা গ্রেট। এই রবি জন্যে- ঠাকুর তো কত কিছু করেছেন, শুধু লিখেছেন তা না তো, উনি জুডো ক্যারাটের প্রতি হ্যাঁ। অনুরক্ত ছিলেন, নাচ গান, বিদেশে গেছেন, বিদেশ থেকে জুডো ক্যারাটের মাস্টার নিয়ে এসছেন, তা তো দরকার ছিল না। দরকার ছিল কি, উনি স্পোর্টসের উপরে খুব, সত্যজিৎ রায়ের বংশের যারা পূর্বসূরি, তারা অনেকে ক্রিকেট খেলেছেন, আমরা অনেকেই জানি। সত্যজিৎ রায় ভালো শীষ দিতে পারতেন। তা একজন বিখ্যাত মানুষ বলেছিলেন, আপনি শীষ দিতে পারেন, আমরা তো জানি না, বলে ওটা আমার জন্য রেখে দাও, আমি তো সব তোমাদের দিলাম, ছবি আঁকা, গল্প লেখা, চিত্র পরিচয়, সব তো এটা আমার জন্য রেখে দাও। সেটাই বলছি যে না, একটা সেই মানুষ- সেই যে মানে এই যে আজকে যে চর্চাটা হলো বিভিন্ন ভাবে, তাই আমরা যেখান থেকে শুরু করেছি, আমার মনে হয় আবার সেখানেই আমরা ফিরে আসি। বলুন এবার আপনি আমাদের থেকে কি জানতে মোটামুটি আমাদের একটা আড্ডা সফর হলো, আড্ডার মাধ্যমে সাহিত্য উঠে এলো, মঞ্চনাটক উঠে এলো, শ্রুতি নাটক উঠে এলো, সবকিছু উঠে এলো। যার জন্য আজকে আমাদের এই 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 জায়গাটায় বসা, তা খুব ভালো লাগলো ওনারা যে এখানে এসছেন, ওনাদের অ্যাজ এ গেস্ট ওনাদের আহ্বান করেছি। আমি চাইছি এরকম একটা নাট্য সংস্থা তৈরি হোক, ঘরোয়া, খুবই ঘরোয়া, নিজেদের মধ্যে, যাদের মধ্যে কাজের ইচ্ছে আছে, যারা সময় দিতে পারবে, আমি তাদের চুজ করে নিচ্ছি। যদি ভবিষ্যতে অন্য কোথাও আমাদের এখানকার বাংলার বাইরে, দেশের বাইরে যদি অনুষ্ঠানগুলো যেগুলো হয়, সেখানে যদি একটা মেলবন্ধন ঘটানো যায়, আমার সেটাই ভালো লাগবে। আমি করলাম সেটা বড় কথা না, সেটাকে ছড়িয়ে দেওয়া। আর নিশ্চয়ই নিশ্চয়ই তাই তো? আমাদেরও মেন উদ্যোগ মানে শ্রুতি নাটকের মানে আমাদের বিস্তার। নিয়েও যে আপনি ভেবেছেন, নিশ্চয়ই। এটার জন্য আপনাকে আমি অসংখ্য বেশ ধন্যবাদ। কয়েকজনকে নিয়ে আমি কিছুদিন ধরে ভেবে রেখেছি আর কি, এখন দেখা যাক, সব তো নিজের হাতে নেই। নিশ্চয়ই। আর আর সেরকম একটা- আপনার যে সাহিত্য চর্চার মধ্যে দিয়ে আপনি এত বছর কাটিয়েছেন, আমাদের চ্যানেলের থ্রু দিয়ে সেটা আরো বিস্তার করতে চাই, এবং যাতে আরো লোক জানুক যে এখানে শ্রী প্রশান্ত রয় বর্মনও আছেন, একজন বিশিষ্ট লেখক। সেটা যত লোকে জানবে ততই ভালো হবে। আর সেটা আমরা যদি একটা মাধ্যম হতে পারি, এবং আপনার অভিনয়ও তার মধ্যে কিছু কিছু জায়গায় জুড়ে নেওয়া যায়, তাহলে এই মেলবন্ধনটা এগিয়ে যাবে। আসলে লিখছি অনেক বছর ধরে। হ্যাঁ, সেটাই, আপনি আমি এত নিজেকে বছরের কখনো মানে- না মানে ওপেন করিনি,
যে আমি লিখছি। আজকাল তো এই জিনিসটা খুব হয়ে, আগেও ছিল, এটা দোষের কিছু না, কিন্তু আমি সেটাকে একটু সাইয়ের ব্যাপারে একটু না, এটা আগে এক সংকোচ সময় আছে। ছিল আপনাকে হ্যাঁ, খুঁজে নেবে, হ্যাঁ, কিন্তু এখন এখন আপনাকে সেটা নেই। খুঁজে নিতে হবে তখন কোথায়। তখন একটা রমরমা বাজার হ্যাঁ, ছিল। হ্যাঁ। আমার ব্যক্তিগত ব্যাপারটা বলি, এখন হয়তো কালের প্রলোভে, সময়ের প্রলোভে অনেকটা ঢেকে গেছে, অনেকে ভুলে গেছে, তবে কিছু মানুষ যে মনে রেখেছে এখনো, যারা অনেকেই তারা বৃদ্ধ হয়ে গেছেন, অনেকেই মারা গেছেন, তা সেই সময়টা এখন নেই। তা যাই হোক, খুব ভালো লাগলো আজকে, আমাদের খুব ভালো খুব লাগলো। ভালো লাগলো ম্যাডাম, আপনি এসছেন, আমাদের বিশিষ্ট মানুষ, নাট্য জগতের দুজনের, আমি খুব খুশি হয়েছি। না, ভবিষ্যতে আমরাও আমরাও সত্যি খুব অনেকদিন পর, মানে সবসময় তো এরকম ধরনের আলাপচারিতা হয় না, তো সেদিক দিয়ে আমরাও খুব খুশি। এবং সাহিত্য চর্চা বা সাহিত্য নিয়ে অভিনয় আড্ডা চর্চা বা যদি হয় নাটক তো নিয়ে আড্ডা এরকম অনেক অনেক এই সময়, প্রথম আমাদের। অনেক সময় এমনি চলে যায়, বোঝাও যায় না তখন। ওটা আমাদের খুবই কাছের জিনিস, সাহিত্য আর অভিনয়। আসল কথা, আমরা তো সবাই সংসারী মানুষ, তার মধ্যেই যদি সময় চুরি করে যদি কিছু একদম, করতে একদম। পারি, মানুষের যদি ভালো নিশ্চয়ই, লাগে, আমরা নিশ্চয়ই। তো খুব সামান্য মানুষ, হয়তো আমাদের শখটা রয়েছে, এখন নিশ্চয়ই। রয়ে গেছে। আজ সেটার জন্যই মানুষ, করা। আজ আছে মানুষ, কাল থাকে না। এই যে বলে না, মহাশূন্যে একটা চুম্বক আছে, কাকে যে কখন টানবে। আমরা তো রবি ঠাকুর হতে পারবো না, উনি তো ঈশ্বর, মানে স্বয়ং ঈশ্বর যদি হাতে কলম নিয়ে কিছু লিখতেন, তা সেই লেখা কেমন হতো। ঠিক। রবি ঠাকুর সেই পর্যায়ের লেখক, উনি তো ঈশ্বর, ভগবান, ভগবান ছাড়া ওরকম লেখা সম্ভব না। না। আমরা রবীন্দ্রনাথকে প্রতি মুহূর্তে চেতনায় কেন রেখেছি, মানে আউটস্ট্যান্ডিং, ভাবা যায় না, এটা অলৌকিক। প্রতিক্ষণে মনে পড়ে। আমরা অনেকে লেখে, আমি নিজের কথা বাদ দিচ্ছি, যারা প্রচুর। বড় দরের লেখক, তারাও একই কথা বলে, আমরা কি লিখলাম। সত্যি আমি কথা বলেছি- বলতে কি, ধরুন অনেক গান আছে, অনেক আধুনিক গান, হিন্দি গান, একদম মানে ঘটনা অনুযায়ী তাই। গানগুলো রয়েছে, তাই। কিন্তু মানে স্পেসিফিক টাইমে যদি কেউ আমাকে যদি কেউ গান করতে বলে না, সেই মোমেন্টের মানে সেই সিচুয়েশনে তাই। যদি গান তখন করতে হয়, রবি ঠাকুরের গান ছাড়া অন্য কোনো গান সত্যি। মনেই পড়তে চায় না। অথচ ওনার ভাষা এত সহজভাবে লিখে গেছে, আপনি চেষ্টা করে দেখবেন, আপনি পারবেন না, অথচ সহজ, মানে আমরাও যেন লিখতে পারি, অথচ লিখতে গিয়ে আমরা পারবো না। না। সুনীল গাঙ্গুলির লেখনী গদ্য এত সহজ, এত ঝরঝরে, কিন্তু লিখতে যাবেন দেখবেন পারবেন না, না। ওটা সবাই পারেন। এটা অনেক সেটা সাহিত্যিকই বলেছে, একদম, একদম। ওনার সমসাময়িক, যে সুনীল গাঙ্গুলি যেরকম ওনার ভাষার যে স্টাইল, এটা গডকে। শিল্পকলা তো তাই। যে কোনো ধরনের শিল্প প্রথম দিকে তাই। ভগবান প্রদত্ত হয় এবং তারপরে সেটাকে শান দেওয়া হতে থাকে। আমি ওনাকে কিন্তু প্রশ্ন শুরুতে করেছি, শিল্প, যে কোনো ধরনের শিল্প একটু ভগবান আমি প্রদত্ত। ব্যক্তিগতভাবে অনেকে প্রশ্ন করেছি, যে ভাষা অনেকে টাফ থাকে, হুম, কিন্তু ওনার ভাষাটা, অবশ্য মৃদু হেসেছেন, বলে যে জানো তো, সহজভাবে লিখতে লিখতে সেটাই একটা শিল্পের পর্যায়ে চলে আসে। এইটুকুই উনি বলেছেন, আর কিছু বলতে চান, অত বড় মাপের সাহিত্যিক, সেটাই বলছি। এখন অনেকে অভিনয় শিখছে, কিন্তু শেখার জায়গা মতন জায়গায় শিখতে পারলে ভালো, মানে ভালো জায়গাও আছে, সবকিছু আছে, কিন্তু ভেতরকার ব্যাপারটা প্রধান। ঠিক ঠিক ঠিক। অভিনয়টা ভেতরের থেকে না এলে পারে সেটা কিন্তু সবচেয়ে করা বড় যায় না। কথা, আপনার পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি দেখতে হবে, বাড়ি থেকে আপনাকে উৎসাহ দিচ্ছে কিনা, সেটাই বলছি। অনেকে হয়তো ভাবে, আমি নিজেই নিজেকে উৎসাহ দিই, আমাকে কে একদম, উৎসাহ সেটা দিচ্ছে খুব আমি ইম্পর্টেন্ট সেটা কথা। একদম অনেকে খুব জিজ্ঞাসা করে, ভালো যেটা কথা। কে উৎসাহ দেয়, একদম একদম। অনেকেই বলেছে বহুকাল, বেশ কয়েকবার, অনেকে যেটা কে, বলা আমি হয় যেন যে সামান্য লিখেছি, সেলফ মোটিভেশন আমি ইজ দি নিজেই বেস্ট নিজেকে, মোটিভেশন। আমার বাবা উৎসাহ দিল কি, আমার পরিবারের অন্যকে উৎসাহ, আমি এটাকে বদার করিনি। আমি এমন কিছু কেউ কোটা হইনি, কিংবা লিখবো না যে উৎসাহ দিতে হবে, না, আমি নিজেকে এটা উৎসাহ আপনি দিই। একদম খুব ভালো নিজে কথা নিজেকে বলেছেন। মানে উৎসাহ দিই। নিজে যদি আমি আনন্দে না থাকতে তাই। পারি, আমি অন্যকে আনন্দে থাকবো, মজায় থাকবো, হ্যাঁ। যা কিছু অন্যকে আমি ভালো রাখতে পারবো ভালো না। রাখতে পারবো না। সেই তো, আপনার পরিবার আপনার পাশে হয়তো থাকবে না, অনেক ক্ষেত্রে হয়তো পরিবার আপনাকে সাপোর্ট দিচ্ছে না, কোনো কারণে, হয়তো ব্যস্ততার কারণে হতে পারে, মেবি, এটাতে মানে উষ্মা প্রকাশ করার কোনো জায়গাই নেই। আমি নিজেকে উৎসাহ দেব, মনে করছে আমি যে করছি এটাই ঠিক, কি করছি না করছি সেটা অন্য ব্যাপার। ঠিক আছে, আজকে
এই পর্যন্তই। নিশ্চয়ই। অনেক ভালো লাগলো। আরো নিশ্চয়ই আরো অনেকবারই কথাবার্তা হবে, এই ধরনের ঠিক, ঠিক। আলাপ আছে। আলোচনা হবে আমরা বিভিন্ন পরবর্তী- বিষয়ে। আর এখন যেহেতু হয়তো মাঝে মাঝেই কথাবার্তা হবে Introduction হবে। এবং মানে কাজের সূত্রে নিশ্চয়ই আমাদের একে অপরের সাথে ইন্টারাকশন হবে, আর মাঝে মাঝে এরকম আমরা বসবো আগামী দিনের পরিকল্পনা নিয়ে। হ্যাঁ আড্ডাও মারবো বিভিন্ন বিষয়ে, অভিনয়ের এবং সাহিত্য নিয়ে। খুব ভালো লাগলো, আপনারা এসেছেন, অনেক দূর থেকে এসেছেন, কষ্ট করে এসেছেন। না এরকম কোনো খুব ব্যাপার নেই। ভালো লেগেছে। ঠিক তাহলে হ্যাঁ, আজকে ঠিক আছে। নমস্কার। নমস্কার, ভালো থাকবেন। ঠিক আছে। দর্শক বন্ধুদেরও নমস্কার। আশা করি আমাদের এই ঠিক আছে। আলাপচারিতা সাহিত্য এবং বিশেষ করে অভিনয় ও সাহিত্য নিয়ে আপনাদেরও ভালো লেগেছে। খুব ক্যাজুয়াল অ্যাটমসফিয়ারে, ইনফর্মাল অ্যাটমসফিয়ারে আমরা আলোচনা করেছি, কথাবার্তা বলেছি। কমেন্ট সেকশনে লিখবেন যদি আপনাদের কিছু বক্তব্য থাকে এই বিষয়ে। নমস্কার। নমস্কার।